বছর পরে এখন জুলাই 26। এই 2024 সালে আসলে যে আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশের জনগণ রাস্তায় নেমেছিল, সেই আকাঙ্ক্ষা আসলে অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচিত সরকারের 5 মাসে সেই আকাঙ্ক্ষা কতটা পূরণ করতে পেরেছে। এবং আমরা দেখেছি যে ফ্যাসিস্ট সরকারের যেই বিশেষ করে গণতন্ত্রের অভাব ছিল, বাক স্বাধীনতা ছিল এবং আরো অনেক সমস্যা নিয়েই মানুষ মাঠে নেমেছিল। কিন্তু আমরা যে সংসদ পেয়েছি, নির্বাচিত সরকার পেয়েছি এবং বিরোধী দল মানুষের সেই আকাঙ্ক্ষাকে কতটা বাস্তবে রূপায়ণ করতে পেরেছে, বা আমরা কি দেখার কথা ছিল, কি দেখছি, জনগণের কি আশা ছিল, সেই আশা কতটা পূরণ করতে পেরেছে, সেসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আলোচনার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, এবি পার্টির সাধারণ সম্পাদক। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। আমি শুরুতেই যে আলোচনাটায় যেতে চাই যে সরকারের প্রায় 5 মাস, এই নির্বাচনের 12 তারিখে হবে নির্বাচনের 5 মাস। তো এই 5 মাসে যে সংসদ আমরা পেয়েছি, সেই সংসদে সরকারি দল বিরোধী দল দুটো দলই আছে। এখন মানুষের যে আশা ছিল, সেই আশা আসলে এই সরকার কতটা মানে এই সংসদটা আসলে কি দেখছেন আপনি, কতটা আশা পূরণ করতে পারছে? আমরা বিগত সরকারে দেখেছিলাম, বিশেষ করে ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময় আর সংসদে একতরফা আলোচনা চলছে, কিন্তু এখন শক্ত একটা বিরোধী দলও আছে, কিন্তু শক্ত বিরোধী দলকে শক্তভাবে সরকারকে প্রতিবাদ জানাতে পারছে কিনা, আপনার কাছে কি মনে হয়, বা সরকারের ভূমিকাও বা কি? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে আপনার জুলাই গণ অভ্যুত্থানের প্রধানতম অর্জন তো আসলে একটা নির্বাচিত সরকারে আমরা ফিরে আসছি। আমরা ধরেন 2001-এ সর্বশেষ ভালো নির্বাচন হয়েছিল। তো টেকনিক্যালি ধরেন 25 বছরে আমরা কোনো ভালো গ্রহণযোগ্য নির্বাচন পাইনি। তো জুলাই গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় অর্জন হচ্ছে যে বাংলাদেশ যে গণতন্ত্রের ধারায় ছিল, যেখান থেকে স্লিপ করেছিল, সেখান থেকে আবার গণতন্ত্রের ধারায় ফিরে আসছে। এই নির্বাচন নিয়েও বিরোধী দলের মধ্যে অনেক কনসার্ন আছে, আংশিক স্বচ্ছতার ব্যাপারে কথাবার্তা আছে, বাট মোটা দাগে রাজনৈতিক দলগুলো এবং দেশের মানুষ সবাই এটা আসলে মেনে নিয়েছে যে এটা একটা নির্বাচিত সরকার এবং আমরা সবাই এটাকে গ্রহণ করছি। তাদের পারফরমেন্সের ব্যাপারে প্রথম কথা হচ্ছে যে আপনার মাত্র তো 5 মাস হয়েছে। 5 মাসেই আপনি একটা দলকে খুব বেশি সমালোচনার জায়গা থেকে দেখার আসলে সুযোগ নেই। কিন্তু ইকুয়ালি বিএনপি কিন্তু টেকনিক্যালি 5ই আগস্টের পর থেকেই ক্ষমতায়। রাষ্ট্রের মানে ওই সচিবালয়ের বাইরে যে রাজপথের একটা ক্ষমতা আছে, দেশের মাঠে ময়দানে প্রান্তরে যে ক্ষমতাটা আছে, এই ক্ষমতাটার বড় অংশ কিন্তু বিএনপির হাতে ছিল। প্রশাসনিক জায়গায় আমরা দেখেছি। বিএনপি তো বলে অন্য কথা, বা অনেক রাজনৈতিক বিশ্লেষক তো বলে এই ক্ষমতাটা আসলে জামাতের হাতে ছিল, এনসিপির হাতে যে ছিল, সেটা সার্জিস আলমের একটা বক্তব্য নিশ্চয়ই আপনি শুনেছেন, যখন ইচ্ছা তখন যে কোনো উপদেষ্টার কাছে যেতে পারতো, যা ইচ্ছা তা করতে পারতো। যে কোনো উপদেষ্টার কাছে ধরেন তো আমরাও যেতে পারি। আমরা যেতে পারি মানে কি, এটা একটা এখনকার বাংলাদেশের যে কোনো মন্ত্রীর সাথে গিয়ে আমরা কথা বলতে পারবো না? প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমাদের সাথে সবার সাথে সম্পর্ক ভালো না? এখন আমরা তো যে কোনো সময় আমাদের এই যোগাযোগের জায়গাটা আছে। এখন আমরা যেতে পারি, অথবা গেলে আমাদেরকে সম্মান করে, আমাদেরকে ওয়েলকাম করবে। এর মানে কি যে দেশ আমি চালাই? মানে এটা তো টেকনিক্যালি আপনার রাইট যুক্তি না যে আমার সব অ্যাক্সেস আছে। অ্যাক্সেস কি বিএনপির ছিল না? মানে বিএনপির লেভেলের অ্যাক্সেস কি আসলে অন্য কারো পক্ষে থাকা প্র্যাকটিক্যালি সম্ভব? তার যে সে 3বার দেশ চালিয়েছে, প্রশাসনের নখদর্পণে সে আছে, প্রশাসনের বদলি, ট্রান্সফার, এভরিথিং মোটা দাগে সে প্রভাবিত করবার চেষ্টা করেছে। অতএব সেই জায়গায় তার লেভেলের ইনফ্লুয়েন্স কিছুই না। সেখান থেকে হয়তো ধরেন আপনার 1-2% এদিক সেদিক হয়েছে। এনসিপির ছেলে পেলে আগামী 10 বছর চাঁদাবাজি করবার পরেও বিএনপির একটা মধ্যম শ্রেণীর চাঁদাবাজদের কাছে সে তখন প্রাইমারি স্কুলের ছাত্র হবে আর কি। অতএব এই কথাগুলো প্র্যাকটিক্যালি পসিবল না আর কি, মানে রিয়েলিস্টিক না আর কি। তো সেইখানে তারা ক্ষমতায় ছিল বলে তাদের তো হাজার হাজার নেতাকর্মীকে বহিষ্কার করতে হয়েছে। একটা দল দেখেন 2 বছরের অন্তর্বর্তীকালীন সরকারের সময় 7,000-এর উপরে নেতাকর্মীকে বহিষ্কার করেছে, এবং মানে ফৌজদারি অপরাধের কারণে। বিএনপি চেয়ারম্যান এখন যিনি আছেন, উনি তখন লোক পাঠায় থানায় মামলা করিয়েছে, গ্রেফতার করিয়েছে, এরকম ঘটনা ঘটেছে। তাহলে আপনি যদি কোনো না কোনো ফর্মে ক্ষমতার অপব্যবহার না করে থাকেন, তাহলে আপনাকে জেলে যাইতে হইলো কেন? আপনি চাঁদাবাজি করতেছেন, আপনি র্যান্ডম এমন কিছু কাজ করতেছেন যেটা দেশের মানুষ ভালোভাবে নেয় নাই। তো সেই জায়গাতে ক্ষমতাটা বিএনপি শুধু 5 মাস আকারে দেখলে হবে না, একভাবে দেখতে হবে যে তারা 3 বছর এই রাষ্ট্রটা চালিয়েছে। এই রাষ্ট্রটাতে সে নতুন না। জামাত এনসিপি কিন্তু এই রাষ্ট্রটাকে নতুন করে দেখছে, কারণ এই এত বড় অ্যাক্সেস তারা কোনোদিন পায়নি। বিএনপির কাছে এই রাষ্ট্রের নখদর্পণ পুরোটা তার কাছে পরিষ্কার। সচিবালয়ে কোন দালানে কয়টা ইট আছে এটাও বিএনপি নেতাকর্মীরা জানে, কারণ এটাকে তারা পরিচালনা করেছেন লম্বা সময়। দ্বিতীয়ত হচ্ছে 5ই আগস্ট থেকে ক্ষমতার কাঠামোতে কেন্দ্রে তারা ছিলেন। প্রত্যেকটা মিটিং এ দেখেন আপনার বিএনপিকে কি পরিমাণ প্রিভিলেজ দেওয়া হয়েছে, ঐক্যমত্য কমিশন থেকে শুরু করে প্রত্যেক জায়গায় বিএনপি ছিল এবং সে ডমিনেন্টলি ছিল। এবং সে নির্বাচন না মানে আদায় করে নেবার জন্য মানে মানে গণতান্ত্রিক দাবির পাশাপাশি প্রচুর দুষ্টামিও তো করেছে। এরে ওরে দিয়া বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করানো, যমুনা ঘেরাও করা, সবই করেছে বিএনপি।
এবং এটা এটা গণতান্ত্রিক ভাবে সে করতেও পারে, কিন্তু এটা করে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে আসলে কারা ক্ষমতায় আছে, কারা চাইলে ক্ষমতায় থাকতে পারবে অথবা পারবে না, এই ডিস্টারবেন্সের জায়গায়। প্রফেসর ইউনূস দেখেন একটা খুবই অপরিচিত লো গ্রেডের, আপনি ইংল্যান্ডে থাকেন, এই পুরস্কারের কথা আমি কোনোদিন শুনি নাই, আমি এত বছর ছিলাম সেখানে, রাজা রানী এই পুরস্কার দেয়, সে এখান থেকে ছুটে গেছে এই পুরস্কারের কথা বলে। আসলে তো এটা, এই পুরস্কারটা তো একটা ডজি এক্সকিউজ। আসলে তারেক রহমানের সাথে মিটিং করতে গেছে কারণ দেশ চালাতে পারছে না, এত পরিমাণ বিএনপি নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় ডিস্টার্ব করছে, প্রশাসনে যে পরিমাণ অসহযোগিতা করছে, মানে সামরিক বেসামরিক আমলাতন্ত্র যে পরিমাণ অসহযোগিতা করছে এই বিএনপির সাথে আঘাত করে, তখন প্রশাসন চালানো যাচ্ছিল না। তখন ইউনূসকে বাধ্য হয়ে বিএনপির সাথে এই ডিল করতে হয়েছে, ভাই আমি তো বলছি নির্বাচন দিয়ে দিব, তো এখন দিন তারিখ ঘোষণা করে কনফার্ম করতে হয়েছে যে আমরা নির্বাচন দিব সেই তারিখে। অর্থাৎ টেকনিক্যালি বিএনপি ক্ষমতায় ছিল। এখন প্রশ্ন হচ্ছে 5 মাসের অর্জনের জায়গা কি দেখেন। প্রথমত বললাম তো ভোট, দ্বিতীয়ত হচ্ছে বিএনপির এই 5 মাসে সবচেয়ে মোটা দাগি হচ্ছে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের আচরণের ভিতরে এখন পর্যন্ত আমরা কোনো বাড়াবাড়ি দেখি নাই। ওনার কথাবার্তা, বক্তব্য, চলাফেরা সবকিছুর ভিতরে একটা নিয়ন্ত্রিত ভদ্রতা আছে, সবকিছুর ভিতরে আছে। কিন্তু আবার যদি এটা সমালোচনার দিক দেখি, যে ওনার পুরো ক্যাবিনেট ওনার এই চরিত্র, ওনার এই চলাফেরা, ওনার এই আচরণের কোনো কিছু কপি করে না। তারা তাদের মতো আবার যত রকমের দুষ্টামি আছে, বাড়াবাড়ি আছে, সবকিছু করছে। আবার মাননীয় প্রধানমন্ত্রী সেগুলো নিয়ন্ত্রণ করবার চেষ্টা করছেন না। এরপর যদি সাকসেস দেখি যে আমাদের পররাষ্ট্র নীতির যে আপনার গত 20 বছরের অভিমুখ ছিল ভারত কেন্দ্রিক, সেখান থেকে সরকার বেরিয়ে এসছে। আমরা চায়না থেকে কত টাকা পেলাম, বিনিয়োগ পাচ্ছি কিনা, আদৌ পাবো কিনা, সেটা একটা লম্বা তর্কের ব্যাপার, বাট মোটা দাগে আমাদের সম্পর্কের একটা নতুন অভিমুখ তৈরি হয়েছে। এবং একই সাথে দেখবেন যে তুরস্কের সাথে আমাদের সামরিক সম্পর্কের বিভিন্ন যোগাযোগ তৈরি হচ্ছে। বগুড়াতে তুরস্কের বিনিয়োগে আপনার যৌথ ড্রোন কারখানা তৈরি হবে, ওখানে স্থাপিত হবে। পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক বাড়ছে। কিন্তু এখানে একটা প্রশ্ন, মানে তুরস্কের সাথে যেটা যৌথ ড্রোনের কথা চলছে, ড্রোন কারখানার, সেটা বগুড়ায় কেন? দেখেন এইটা তো একান্ত টেকনিক্যাল সরকারি আলোচনা, মানে এটার উত্তর তো আসলে আমাদের পক্ষে বেসামরিক জায়গা থেকে এটা মানে উত্তর দেওয়াটা মুশকিল। যেহেতু একটা সামরিক স্থাপনা, আমরা ধারণা করছি যে সামরিক যারা এস্টাবলিশমেন্ট আছেন, আর্ম ফোর্সেস আছেন, প্রতিরক্ষা মন্ত্রণালয় আছে, আর্ম ফোর্সেস ডিভিশন আছে, তারা নিশ্চয়ই এগুলো নিয়ে কথা বলেছেন, কথা বলে একটা লোকেশন সিলেক্ট করেছেন যে কোথায় হওয়া দরকার। বিমান বাহিনীর একটা ঘাঁটি হবে ওখানে, এবং এই বগুড়া তো ধরেন প্রায় কেন্দ্রের খুব কাছাকাছি। এবং আপনি দেখবেন যে আমাদের পশ্চিমাঞ্চল যেটাকে বলে, যে আপনার রংপুর, তারপর রাজশাহী, খুলনা, এই পশ্চিম সীমান্তকে প্রোটেক্ট করবার জন্য বগুড়া তো একটা প্রবেশ মুখ, যমুনা পার হয়ে আপনাকে ওদিকে যেতে হচ্ছে। না, আমি যে জন্য জানতে চাচ্ছিলাম, যেহেতু বগুড়া নিয়ে বেশি আলোচনা, শাহ আলম বিন শাহ আলম প্রতিমন্ত্রী, ওনাকে বলা হচ্ছে যে ওনার সরকারের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে ওনাকে টার্গেট করে এরকম করা হচ্ছে, মানে সরকারকে বিতর্কিত করার জন্য বা তারেক রহমানকে বিতর্কিত করার জন্য। সেই হিসেবে আমি প্রশ্নটা করেছি আপনাকে, বগুড়া আবারও সেই কারণে কিনা যে শাহ আলম সেখানে, যেহেতু ওনার প্রভাবে। না, আমি অ্যাটলিস্ট এইটার কারণে না, মানে শাহ আলম সাহেবের আপনি সমালোচনা করতে পারবেন এই যে অতিরিক্ত বরাদ্দ দিচ্ছে, পোলাপান ছেলেমেয়ের নামে গ্রাম ইউনিয়নের নামকরণ করছে, প্রধানমন্ত্রী তার বন্ধু এগুলো বলে টলে বেড়াচ্ছে, এগুলোর বাড়াবাড়ি নিয়ে আপনি সমালোচনা করতে পারবেন। কিন্তু ড্রোন সেট আপ করবার সিদ্ধান্ত এটা শাহ আলম সাহেবের এখতিয়ার না, এটা প্রধানমন্ত্রী, সামরিক বাহিনী, আমাদের যারা আর্ম ফোর্সে আছে তাদের একটা আলোচনার সম্মিলিত সিদ্ধান্ত। এটার সাথে তিনি জড়িত থাকার কোনো সুযোগ নাই আর কি। তো এই যেটা বলছিলাম, এইটা একটা ভালো অ্যাচিভমেন্ট যে আমরা আমাদের নিরাপত্তা বৃদ্ধি করবার জন্য, যে নিরাপত্তাটা আমাদের গত 20 বছরে ছিল না, আমরা মোটামুটি আমাদের সীমান্ত, আমাদের নিরাপত্তা পুরোটা ভারতকে দিয়ে দিয়েছিলাম, যেটা আপনাদের প্রদেশের মতো করে বিবেচনা করেন, যেমনি চালান সেমনি চলবে। তো সেখান থেকে আমাদের একটা ভালো অভিমুখ অভিযাত্রা শুরু হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী দেখেছেন এই প্রথমবারের মতো আমাদের আর্ম ফোর্সেসের, আমাদের যে গ্রীষ্মকালীন মহড়া আছে, প্রথমবারের মতো উনি সেখানে গেছেন, হেঁটে গেছেন, তাদের সাথে বসছেন, খাওয়া দাওয়া করেছেন। এটা একজন সৈনিকের জন্য কিন্তু একটা অসাধারণ একটা ব্যাপার, উৎসাহ দেবার জন্য। যে মানুষটা আমাকে আপনাকে প্রতিদিন নিরাপত্তার জন্য তার জীবনটা বিলায় দিবে, সেই মানুষটাকে আপনি উজ্জীবিত করেছেন, এটা একটা বিশাল ব্যাপার। এটা এই অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রীর জন্য ধন্যবাদ পেতে পারবেন। পদ্মা ব্যারেজের সিদ্ধান্ত দেখেন, ফারাক্কা ব্যারেজ করবার প্রকল্প যখন ভারত নিয়েছে 60-এর দশকে, তখনও কিন্তু আইয়ুব খান 61, 62, 63 সালের দিকে এখানে ব্যারেজ করবার সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু সাহস করে এই প্রকল্পটা বাস্তবায়ন পরবর্তীতে আর হয়নি। ইতিমধ্যে ফারাক্কার কারণে আমাদের দেশের 1/3 মরুভূমি হয়ে গেছে, আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বেকার হয়ে গেছে, ঢাকামুখী হয়ে গেছে। আপনি ঢাকাতে বেড়াতে আসলে দেখবেন যে ডিসপ্রপোর্শনেটলি আপনার লোকের সমাগম হয়ে গেছে। আজকে আমার দেশ একটা সুন্দর রিপোর্ট করেছে, এটা সক্ষমতার থেকে 13 গুণ বেশি লোক ঢাকাতে এখন বাস করছে। ঢাকার যে নাগরিক সেবার সক্ষমতা, প্রতিদিন 4,500 করে লোক ঢোকে এখানে প্রতিদিন। কেন হচ্ছে এটা? এই যে ফারাক্কা কিন্তু একটা বড় কারণ, যে আমার পুরো উত্তরাঞ্চলকে আপনি অভাবী বানায় দিয়েছেন।
সেখানে নদী শুকিয়ে গেছে, সেখানে জেলেরা নাই, সেখানে লক্ষ লক্ষ কৃষকরা বেকার হয়ে গেছে গত 4 দশকে, সেখানে কোনো পেশা নাই, সেখানে মরুভূমি হয়ে যাওয়ার কারণে বসবাসের অনুপযোগী হয়ে গেছে, মাটির নিচে ড্রিল করে টিউবওয়েল দিয়ে পানি তোলা যাচ্ছে না, খাওয়ার পানি নাই, আর্সেনিক সমস্যা হচ্ছে। তো এইটা একটা হিউজ মানে সিদ্ধান্ত যেটা অন্তর্বর্তীকালীন সরকারই নিয়েছে, একনাকে ছিল, তারা শুধু এটা রেখে দিয়েছে যে নির্বাচিত সরকার ফাইনালি সিদ্ধান্ত নেবে। তারেক রহমানের সরকারের আরেকটা প্রশংসা করতে হবে, সেটা হচ্ছে 111-এর কুশীলবদেরকে তিনি গ্রেফতার করেছেন, তাদেরকে বিচারের আওতায় আনবার সিদ্ধান্ত। যে 111-এর সরকার ভারতের সাথে চক্রান্ত করে কিভাবে দেশের গণতন্ত্র ধ্বংস করে দিয়েছে, অর্থাৎ এই লোকগুলোকে জবাবদিহিতার অধীনে আনা, মুখোমুখি করা, এটা একটা ভালো সিদ্ধান্ত। তো সার্টেনলি গত 5 মাসে এই বিষয়গুলো নিয়ে আমরা অবশ্যই সরকারের প্রশংসা করব। মোটা দাগে দেখবেন তারেক রহমানের বক্তব্যে সংসদের বাইরে এখন পর্যন্ত ফাউল করার কোনো জায়গা আমরা দেখতে পাচ্ছি না, এবং সরকারি দল বিরোধী দল মোটামুটি একসাথে কাজ করতেছে। নেগেটিভ যদি বলি যে আমাদের প্রত্যাশা পূরণ হয় নাই কোথায় কোথায়, সেখানে দেখবেন যে 133টা যে গুরুত্বপূর্ণ অর্ডিন্যান্স অন্তর্বর্তীকালীন সরকার জারি করেছিল, তার ভিতরে অনেকগুলো ছিল গুরুত্বপূর্ণ রিফর্ম। তার ভিতরে একটা হচ্ছে ধরেন গুম প্রতিরোধ আইন, মানবাধিকার কমিশনের গঠন, দুদক, তারপরে হচ্ছে আপনার সরকারি কর্ম যে পিএসসি আছে, কর্ম কমিশন, এরপরে হচ্ছে নির্বাচন কমিশন থেকে শুরু করে এই প্রত্যেকটা কমিশনকে ক্রস পার্টি সিদ্ধান্ত নিয়ে এটার গঠনিক প্রক্রিয়াতে একমত হওয়া, এগুলো সরকার র্যাটিফাই করে নাই। সুপ্রিম কোর্টের আপনার সচিবালয় বিলটা, এটা অর্ডিন্যান্সটা পাশ করায় নাই। এখানে জাজদেরকে একটা অ্যাপয়েন্টমেন্ট প্রসেসের মধ্য দিয়ে অ্যাপয়েন্ট করার যে অর্ডিন্যান্স ছিল সেটা তারা পাশ করে নাই। ব্যাংক রেজুলেশন আইনে দেখেছেন এসালমদেরকে আবার ফেরত আনবার যে প্রক্রিয়া 18 খ দিয়ে তারা তারা সংশোধন করেছে, যদিও বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী বলেছে এটা তারা বাতিল করবেন 5 মাস 4 মাস পরে, তারা এটা বুঝতে পারছেন। তো এগুলো সার্টেনলি তো আমাদের আহত করেছে। গতকালকে যে আবার বললো যে বসুন্ধরা সহ তারপরে আপনার এসালম 10টা গ্রুপের ব্যাপারে মনে হয় মামলা করবে সরকারের পক্ষ থেকে। হ্যাঁ, এটা বলছে, বাট বলছে যে এটা আপনি তাহলে ফেব্রুয়ারিতে কথাটা বললেন না কেন, মানে আমাদেরকে এই কথাগুলো তো বলতে হইলো কেন? কারণ এই কথাগুলো তো আমরা গত 1.5 বছর ধরে বলছি, এগুলোতে আপনাদের নোট অফ ডিসেন্ট ছিল না কমিশনে। আপনি দেখেছেন ঐকমত্য কমিশনে তো আমরা ছিলাম, তো যেখানে আপনি নোট অফ ডিসেন্ট ছিল সেগুলো নিয়ে প্রচুর কথা বলেন, যেগুলো ছিল না সেগুলো কেন রেটিফাই করলেন না? গণভোট অধ্যাদেশকে দেখবেন কন্টিনিউয়াসলি বিএনপি ছোট করে, আন্ডারমাইন করবার চেষ্টা করে। একটা জিনিস বলে জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবো, কিন্তু গণভোটের গণরায়কে অক্ষরে অক্ষরে পালন করবার ব্যাপারে বিএনপি কথা বলে না। দেখবেন যে এটা নিরন্তর প্রতারণার দলিল বলে দেখবেন। তারপরে বলছে যে আমরা নির্বাচন হয়তো দিবে না এনু সরকার, তাই সবকিছুতে হ্যাঁ হ্যাঁ বলেছি। অথচ গণভোট দেবার প্রস্তাবনাটা সালাউদ্দিন ভাই, আমি নিজে কমিশনের মিটিং এ ছিলাম, ওনাদের প্রস্তাবনার ভিত্তিতে এই গণভোটের সিদ্ধান্ত হয়েছে। আপনার মনে থাকার কথা, গণভোট যে অধ্যাদেশ, প্রশ্নটা কি হবে নভেম্বরের গত বছরে যেটা 15 তারিখে দেওয়া হয়েছে, বিএনপির পক্ষ থেকে কখনো এটা প্রতিবাদ করা হয়নি, কখনো বলা হয়নি যে এই প্রশ্নগুলোর সাথে আমি একমত না। কিন্তু এখন বিএনপি প্রত্যেক দিন এগুলোকে আন্ডারমাইন করে, ছোট করে, হেয় করে। এগুলো অবশ্যই আমাদেরকে হতাশ করতেছে। অর্থনীতির অবস্থা ভালো না, অর্থনীতির অবস্থা ভালো না এমন একটা সময়তে এসে আপনি আবার ইসলামী ব্যাংকে হাত দিলেন কেন? এই ব্যাংকটা তো মানে একটা কুয়ের মধ্য দিয়ে আপনার ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, এখান থেকে বিলিয়নস অফ ডলার পাচার হয়ে গেছে। এই ব্যাংকটা গত 1.5 বছরে মোটামুটি ঘুরে দাঁড়িয়েছে। তাকে আপনি এখানে হাত দিয়ে এসালমকে ঢুকানোর চেষ্টা করলেন, ব্যাংকটা আবার কলাপস করেছে। প্রায় 15-16 হাজার কোটি টাকা বাংলাদেশ ব্যাংকে সাপোর্ট দিতে হয়েছে। এই যে গত 5 মাসে ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রির যে অ্যানোমালি, আপনার মনে আছে এনবিআর রিফর্ম করবার ব্যাপারে আমরা সবাই একমত হয়েছি, অর্ডিন্যান্স ছিল। তো তখন দেখা গেল যে এনবিআর এর কর্মকর্তারা মিছিল মিটিং শুরু করে দিয়েছে, তো সেইটা তারা র্যাটিফাই করে নাই। তো এগুলোর রেজাল্ট কি হয়েছে দেখেন, আমাদের অর্থমন্ত্রী, আমাদের ব্যাংকের গভর্নরের অ্যাপয়েন্টমেন্ট দেখেন, আর একটা ব্যাড চয়েস, একটা ভেরি ইনকম্পিটেন্ট লোককে আপনার এখানে একটা প্রসেস, একটা আনরুলি প্রসেসের মধ্য দিয়ে তাকে অ্যাপয়েন্ট করা হয়েছে। তো এখন আইএমএফ এর কাছে যখন গেল, আওয়ামী লীগের আমলের আপনার $4.5 বিলিয়ন যে কিস্তি ছিল, আইএমএফ তো আপনাকে ফেরত দিয়ে দিয়েছে। কেন? কারণ আইএমএফ জানে যে আপনি কন্টিনিউয়াসলি রিফর্মের বিপক্ষে অবস্থান নিচ্ছেন। আমাদের ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রিতে, আমাদের ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে যে রিফর্মগুলো লং ওভার ডিউ ছিল, যেটা অন্তর্বর্তীকালীন সরকার করেছে, সেখান থেকে আপনারা সরে এসেছেন। এবং একই সমস্যার কারণে যেটা হচ্ছে, ইউনূস সরকারের সময় কিন্তু ওই $4.7 বিলিয়ন কে বাড়ায় $5.5 বিলিয়ন করা হয়েছিল। এখন এই পুরো প্রকল্পই শাটডাউন করে দিতে হবে, কারণ আইএমএফ স্যাটিসফাইড না। ফ্লিচ একটা ক্রেডিট এজেন্সি আছে, তারা বাংলাদেশকে ইতিমধ্যে আন্ডারস্কোর করে দিয়েছে গত 2 মাসের মধ্যে। এরপরে হচ্ছে আমাদের অর্থমন্ত্রীকে চায়না ভালো চোখে দেখে না, তাকে তাইওয়ান ম্যান বলে। কারণ আগের আমলে বিএনপি সরকারের সময় চায়নার যে ওয়ান চায়না পলিসি ছিল, যেটা বিএনপি পলিসি ছিল, সেখান থেকে বের হয়ে এসে তাইওয়ানকে স্বীকৃতি দেওয়ার একটা আমেরিকার খপ্পরে তখন তারা পড়েছিলেন। তারা তাইওয়ানেতে এম্বাসি করবেন, আবার বাংলাদেশে তাইওয়ানকে এম্বাসি করতে দিবেন, এগুলো নিয়ে বেইজিং এর সাথে সম্পর্ক খুব খারাপ হয়ে গিয়েছিল। তো সেইখানে আপনার এখন এরকম একজন অর্থমন্ত্রী, যাকে গত টার্মেই অব্যাহতি দিতে হয়েছিল বাণিজ্য মন্ত্রণালয় থেকে, সে যখন অর্থমন্ত্রী, তখন তার সাথে কিন্তু চায়না সম্পর্ক ভালো না, তাকে সামনে রেখে চায়না আপনাকে সাহায্য করবে না। এগুলো একটা চ্যালেঞ্জিং জায়গার মধ্যে বিএনপি পড়ে গেছে, যে একটা হচ্ছে রিফর্ম, আর একটা হচ্ছে লোক সিলেকশন, আপনি কাদেরকে দিয়ে ক্যাবিনেট পরিচালনা করছেন। এই জন্য দেখবেন চায়নাতে আমাদের ভূরাজনৈতিক বিজয় হয়েছে,
কিন্তু অর্থনৈতিকভাবে যে প্রত্যাশা ছিল সেটা কিন্তু পূরণ হয়নি। অতএব এটা হচ্ছে সরকারের 5 মাসে ধরেন মিক্সড, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা ভালো না, একদমই সন্তোষজনক না। জি। আমরা আগে জানতাম যে আগের সরকার শেখ হাসিনার সরকার ছিল ভারতের তাবেদারি করতো এবং ভারতের স্বামী স্ত্রী সম্পর্ক এরকম মন্ত্রীরা বলতো যে সম্পর্কগুলো। এখন কি আমরা কি আমেরিকার দিকে ঝুঁকে গেলাম কিনা? আমরা দক্ষিণ প্লাজায় দেখলাম যে স্বাধীনতা দিবস পালন করা হলো 250 বছর। তো এটা কি আমরা আসলে ভারতের সাথে তো আওয়ামী লীগের ভালো সম্পর্ক ছিল, কিন্তু আমরা তো কখনো এরকম দৃশ্য দেখি নাই, মানে আমার জানা মতে এরকম দৃশ্য বাংলাদেশে দেখি নাই। তো এটা এবং জামাতের আমির বলছেন বিরোধী দলীয় নেতা যে পরীক্ষিত বন্ধু। তো আমরা আসলে আমেরিকাকে কি আসলে ভারতের জায়গা শূন্যস্থানে বসাচ্ছি কিনা, আপনার কাছে কি মনে হয়? না, একটা আমি তা মনে করি না। একটা বিষয় দেখেন যে ভারতের সাথে সম্পর্কের জায়গাটা হচ্ছে, ভারত আমার এমন একটা প্রতিবেশী যে গত 55 বছরে প্রত্যেক দিন আমার সভরেন্টিকে আক্রমণ করেছে, আমার সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে, সে আমার হাজার হাজার নাগরিককে হত্যা করেছে। পুশিনের নামে ভারত কি কথা বলছে দেখেন। আসামে, ত্রিপুরাতে, পশ্চিম বাংলার রাজ্য সরকার নির্বাচনে আপনার টোটাল ক্যাম্পেইন হয়েছে বাংলাদেশের বিরুদ্ধে, বাঙালি মুসলমানের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে। তারা কোটির উপরে নাগরিককে, মুসলমান নাগরিককে আপনার নাগরিকত্ব থেকে বঞ্চিত করেছে। এই একই কাজ দেখবেন বার্মিজরাও করেছে। আমাদের গত 5 দশকে আমাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করা, এই যে লক্ষ লক্ষ রোহিঙ্গাদেরকে আরাকান থেকে বাংলাদেশে পুশিং করা, পার্মানেন্টলি জেনোসাইড করা, এই কাজগুলো করেছে। একই কাজ আমেরিকা করেছে কিনা আপনার সাথে, আমার সাথে? সে আমার সার্বভৌমত্ব লঙ্ঘন করছে কিনা? আমেরিকার সাথে আমার সম্পর্কটা কিসের? আমার বাণিজ্যের সম্পর্ক। তারা আগে সুযোগ পায়নি, এখন সুযোগ পাবে। না, আমেরিকা এত পাওয়ারফুল রাষ্ট্র, সে যদি আপনার এটা করার চেষ্টা করতো, এই সুযোগ না নেওয়ার কোনো কারণ নেই। আমি এটাকে দেখি আসলে একটা সিম্বলিক জায়গা থেকে, যে এটা একটা আনুষ্ঠানিকতা মাত্র। আপনি দেখেন যে আমেরিকার স্বাধীনতা দিবস তো প্রতি বছরই আসে। পরীক্ষিত বন্ধু আসলে এই জিনিসটা এই স্টেটমেন্টের সাথে আমিও একমত না। এই স্টেটমেন্টের সাথে একমত না, কারণ কোনো রাষ্ট্রের কোনো বন্ধুর কোনো সম্পর্ক নাই। রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক হচ্ছে স্বার্থের সম্পর্ক। আপনি দেখেন ট্রাম্প ক্ষমতায় আসার পরে, আপনি ইউরোপে আছেন, দেখেন ইউরোপের প্রত্যেকটা দেশের সাথে এখন আমেরিকার সম্পর্ক খারাপ, কিন্তু তারাই তো আবার তাদের নেটো মিত্র। নেটোতে এখন তুরস্কের সবাই একসাথে গিয়ে এখন নেটোর মিত্র আলোচনা করতেছে না সবাই? তাহলে প্রশ্ন হচ্ছে, এগুলো হলো স্ট্র্যাটেজিক অ্যালাই বলে, দেখবেন যে ইংলিশ টার্মটা ইউজ করে, কৌশলগত মিত্রতা। এগুলো হচ্ছে বন্ধুত্ব না, এটা হচ্ছে স্বার্থের সম্পর্ক। তাই রাষ্ট্রের কোনো বন্ধুর প্রশ্ন নয়। রাষ্ট্রের শত্রু থাকে, কিন্তু রাষ্ট্রের কোনো বন্ধু হয় না কোনোদিন। আপনার স্বার্থ সাপেক্ষে আপনি লেনদেন করবেন এখানে। অতএব ওই স্টেটমেন্টের সাথে আমি একমত না। আর আমেরিকার সাথে সম্পর্কে যে জায়গাটার কথা বারবার বলা হচ্ছে, পার্টিকুলারলি বলা হচ্ছে যে ট্রেড এগ্রিমেন্ট যেটা করেছে, রেসিপ্রোকাল ট্যারিফ এগ্রিমেন্ট। এখন দেখেন বাংলাদেশের মতো একটা রাষ্ট্র, তৃতীয় বিশ্বের দেশ, আমেরিকা যদি এরকম একটা জিনিস আমাকে চাপিয়ে দিতে চায়, ইউরোপ কি এরকম চুক্তির বাইরে যেতে পেরেছে? রেসিপ্রোকাল ট্যারিফ কি ইউরোপের উপর চাপিয়ে দেয় নাই? সাউথ আমেরিকার উপরে চাপিয়ে দেয় নাই? ট্রাম্প কি বলতেছে না যে সে গ্রিনল্যান্ড দখল করে নেবে? কদিন আগে তো বলছে, মিটিং এ বলছে। ডেনমার্কের বলছে এটা ছাইরা দাও, ভালোভাবে ছাইরা দাও, আর নইলে আমি নিয়ে দখল করে নিবো। সে কানাডা দখল করে নিবে বলছে। এখন এইরকম একটা রাষ্ট্র দেখেন চুক্তি করলো ইরানের সাথে কদিন আগে, আবার গতকালকে রাতে আবার বোম্বিং করছে। তাহলে এখন এইরকম একটা রাষ্ট্রের সাথে সম্পর্কের জায়গায়, যে দুনিয়াতে সবচেয়ে সামরিকভাবে সবচেয়ে শক্তিশালী, অর্থনৈতিকভাবে সবচেয়ে শক্তিশালী, যার সাথে পৃথিবীর অন্য শক্তিশালী রাষ্ট্র নেগোশিয়েট করতে পারছে না, আমার সেখানে নেগোশিয়েট করবার আমার সক্ষমতা আসলে কতটুকু? এখন আমাকে দেখতে হবে যে এই ডিপ্লোমেসির জায়গায় আমি আসলে কতটুকু আমার আমার লেভারেজ আছে, আমার স্বার্থ কতটুকু সংরক্ষণ করা যায়। পশ্চিমারা যেটা করতেছে, সবাই ওয়েট করতেছে ট্রাম্প ট্রেনিংয়ের জন্য, এটা কবে শেষ হবে, তারপরে তারা এই বিষয়গুলো ডিল করবে। দেখবেন কেউ কিন্তু ট্যারিফ নিয়ে ইউরোপে এখন কেউ কিন্তু এটা উচ্চবাচ্য করতেছে না, কারণ সবাই জানে ট্রাম্প এমন একটা অ্যাডমিনিস্ট্রেশন যার সাথে আপনি এইটা নিয়ে নেগোশিয়েট করে কোনো লাভ হবে না। অতএব আপাতত সবাই মেনে নিয়েছে। দেখতেছেন না, বলতেছে না যে জার্মানিকে বলছে আমি সব সৈন্য উঠায় নিয়ে চলে যাবো, উঠায় নিয়ে গেছে। আমি ইউরোপ থেকে এখন সে বলতেছে সব সৈন্য উঠায় নিয়ে যাবো, দেখি রাশিয়া তোমার অ্যাটাক করলে তোমাদের কে কে ঠেকায়, তোমাদের কে রক্ষা করে। এখন এর মধ্যে পাগলের সাথে আমাদের মতো দেশ কি করতে পারবে বলেন? না, এটা তো আমরা যদি আর্গুমেন্ট করতে না পারি, বা আমাদের যেমন ইরান করেছে, তো ইরানের হয়তো শক্তি অনেক বেশি, কিন্তু আমরা যদি শুরুতেই যদি আর্গুমেন্ট না করি বা আমাদের ব্যক্তিত্বের জায়গাটা ধরে রাখতে না পারি, তাহলে তো আমাদের উপরও তো মানে যুক্তরাষ্ট্র প্রশাসন চেপে বসতে পারে কিনা সেটা সেটার সুযোগ আছে। বাট আমার কাছে মনে হয়েছে যে আপনার এই ট্যারিফটাকে বাইপাস করে আমার স্বার্থ সংরক্ষণের সুযোগ আছে। আমেরিকার সুপ্রিম কোর্ট একটা অপশন আমাকে দিয়ে দিয়েছে, ধরেন এই ট্যারিফের পুরো বেসিসটাকে স্ট্রাইক আউট করে দিয়েছে, এবং বেশ কয়েকটা দেশ কিন্তু আপনার ট্যারিফ এগ্রিমেন্ট করে আবার চুক্তি এখন সাসপেন্ড করে দিয়েছে। তাহলে বাংলাদেশ সরকারকে দেখা দরকার যে যেটার উপরে ভিত্তি করে আপনার আর্টিকেল 24 যেটা ডব্লিউটিওর আমি ইনভোক করলাম, ট্রাম্প করেছে, এই বেসিসটাকে সুপ্রিম কোর্ট স্ট্রাইক আউট করে দিয়েছে, অথবা আমরা নতুন নেগোসিয়েশন করব, এটা এখন সাসপেন্ডেড থাকবে। এটা একটা অপশন হতে পারে। এখানে এক্সিট ক্লোজ আছে, চুক্তিটা শুরু করারও ক্লোজ আছে, যে আপনি নোটিশ দিয়ে 60 দিনের ভিতরে চুক্তিটা ট্রিগার করবেন, যে চুক্তিটা ফাংশনাল হচ্ছে, আবার আপনি চুক্তি থেকে বেরো হয়ে যেতে পারবেন।
যেই সময়টাতে আমাদের উপর এই চুক্তিটা আমেরিকা প্রেশার করে করিয়েছে, ওই সময়টাতে এটা না বলবার সুযোগ ছিল না। আপনি দেখেন নির্বাচনের আগে ভারতের কি পরিমাণ ইনফ্লুয়েন্স এখানে চলতেছে, ইন্ডিয়া আওয়ামী লীগ মিলে প্রেশার দিচ্ছে একটা ভালো নির্বাচন যেন এখানে না হয়, কেওয়াস লাগে। এখন আপনি যদি আমেরিকার সাপোর্টটাও নির্বাচনে না পান, আমাদের যে ডেমোক্রেটিক ট্রানজিশন হচ্ছে সেই সময়টাতে, সেটা তখন ব্যাহত হতো। অতএব ইউনূস সরকার ওই বাস্তবতায় এর থেকে ভালো কিছু করবার সুযোগ ছিল না। এবং এটা ইউনূস সরকারেরও যেরকম মত ছিল তেমনি দলগুলোরও মত ছিল, যদিও হ্যাঁ মতামত ছিল। এবং ইউনূস সরকার কিন্তু বিএনপি জামাতের সাথে মতামত নিয়েছে, এবং আমেরিকার যে ট্রেড ডেলিগেশন তারা কিন্তু তারেক রহমানের সাথে মিটিং করেছে, জামাতের সাথে মিটিং করেছে। এই জন্য দেখবেন যে সরকার দল কিন্তু কখনো এই বিষয়ে কোনো কথা বলে না। তো আমরা বোধ করছি জামাত বলে যে আমরা জানতাম না, জামাত বলছে ওইরকম সিরিয়াসলি বলে না, আমি জানি না, মানে আমির বলছেন যে এটা আমি জানি না, উনি হয়তো মিটিংটাতে ছিল না, বা জামাতের সাথে মিটিং হয়েছে আমরা দিন তারিখ সহ জানি আর কি। তো মিটিং হয়েছে, তো এখন ইউনূস সরকার আর কি করবে? দুইটা গুরুত্বপূর্ণ দলকে জানিয়ে সে চুক্তিটা করেছে, তার তার কাছে এর থেকে বিকল্প কোনো অপশন ছিল না। আমাদেরকে এখন দেখতে হবে গ্লোবালি ট্রাম্পের এই চাপিয়ে দেওয়া পাগলামিগুলোকে বাকিরা কিভাবে অ্যাড্রেস করতেছে। আমাদের ওই ডিপ্লোমেসিতে যাইতে হবে, গিয়ে কিভাবে ভদ্রভাবে আমেরিকাকে রাগান্বিত না করে, কারণ এত বড় একটা শক্তিকে রাগান্বিত করে আপনি তো টিকে থাকতে পারবেন না, সার্ভাইভ করতে পারবেন না। আপনি তো, আপনার কোনো হিন্টারল্যান্ড নাই, আপনার এখানে একটা আঞ্চলিক মানে ক্রিমিনাল স্টেট আছে যে প্রতিদিন আপনাকে ডিস্টার্ব করতেছে। তো সেরকম একটা বাস্তবতায় অবশ্যই মানে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সাথে এঙ্গেজ হওয়া, প্রসেস ফলো করা, এবং ফিউচারে কিভাবে আমার স্বার্থ সুরক্ষিত করতে হবে সেটার জন্য প্রিপারেশন নিতে হবে। এই ডিপ্লোমেসিতে আমাকে যেতে হবে। গতকালকে কর্নেল ওলি একটা বক্তব্য রেখেছেন যে তারেক রহমানের আশেপাশে যারা, তারা হচ্ছে তারেক রহমানের শত্রু, মানে গুপ্ত শত্রু, আর প্রকাশ্য শত্রু হয়তো 11 দলীয় জোট, বিরোধী দলীয় জোট। কিন্তু আপনিও আরেকটা বক্তব্যে বলছেন যে টকশোগুলোতে আমরা দেখি যে আওয়ামী লীগের রাজনৈতিক বিশ্লেষক, আওয়ামীপন্থী কি বলে ওদেরকে, আওয়ামীপন্থী বুদ্ধিজীবী, সাংবাদিক এরা, তো আসলে কি আওয়ামী লীগের লোকজন এখনো কি এত সক্রিয়? মানে আমরা তো দেখি যে সবাইকে জেলে ঢুকিয়েছে বা মামলা আছে, তারপরেও কি আপনার কথাটা এবং কর্নেল ওলি যে বক্তব্যটা রেখেছেন এটার বাস্তবতা কতটুকু? অলি ভাই তো আসলে জিয়া পরিবারের খুব কাছের মানুষ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে একসাথে কাজ করেছেন, যুদ্ধ করেছেন, খুবই দুঃসময়ে বাংলাদেশের নেতৃত্ব দিয়েছেন, বিএনপি করেছেন। আর বিএনপির প্রতিষ্ঠাতা হওয়ার কারণে, একজন হওয়ার কারণে কিন্তু বিএনপির ঘর সম্পর্কে ভালো জানেন, বিএনপির চরিত্র সম্পর্কে জানেন, বিএনপি নেতাদেরকে চেনেন। মাননীয় প্রধানমন্ত্রীর সদিচ্ছা আছে এই ব্যাপারে, আমরা অনেকেই অনেক কিছু বুঝি। উনি আসলে অনেক কিছু করতে চান, কিন্তু ওনার চারপাশে যে ক্রিমিনাল, ক্লাউন, অযোগ্য, অসৎ একটা বিশাল গোষ্ঠী চক্র আছে, এটা আমরা আসলে বুঝতে পারছি। এবং বিএনপি নেতাদের সাথে যখন আমরা নিজেরাও বসি প্রাইভেটলি, কিন্তু ওনারা এটা আমাদেরকে বলেন যে প্রধানমন্ত্রীর চারপাশে প্রচুর অযোগ্য এবং অসৎ একটা চক্র বসে আছে। এবং আমরা দুষ্টামি করে বিভিন্ন শোতে বলি যে মাননীয় প্রধানমন্ত্রীর বন্ধু রাশি ভালো না। এর আগেও আমরা বারবার এটার প্রমাণ পেয়েছি আর কি। তো বন্ধু রাশি ভালো না হইলে যেটা হবে, যে আপনি যতই ভালো কাজ করতে চান, আপনার বন্ধু আপনাকে বিব্রত করবে। উনি বললেন যে আমার নামে, আমার পরিবারের নামে কোথাও ছবি টানানো, কোনো কিছু নামকরণ কিছু হবে না, কিন্তু ওনার বগুড়ার বন্ধু ঠিকই 3-4টা ইউনিয়নের নাম ওনার ছেলে মেয়ের নামে করে ফেললেন। পরবর্তীতে তো প্রধানমন্ত্রীকে ওখানে ইন্টারভিউ করতে হয়েছে, বগুড়ার ডিসিকে বলতে হয়েছে যে গণশুনানি করেন, জনগণের মতামত নিয়ে তারপরে সিদ্ধান্ত পরিবর্তন করেন। তাহলে এটা বিব্রত হইল। তো আপনি বিসিবি দখল করলেন আপনার নেতাদের ছেলে মেয়েদেরকে দিয়ে, সারা সারা দুনিয়া দেখলো। ক্রিকেট বোর্ড কিভাবে দখল করলেন, বাবার দোয়া ক্রিকেট বোর্ড করলেন। আওয়ামী লীগও ক্রিকেট বোর্ড দখল করছে। পার্থক্য হচ্ছে আওয়ামী লীগের দখল করা, ওখানে প্রত্যেকটা লোক ক্রিকেট অর্গানাইজার ছিল, তারা আসলে জেনুইনলি ক্রীড়া সংগঠক ছিল। তারা শুধুমাত্র অমুকের ছেলে তমুকের ছেলে প্রেসিডিয়ামের কোটায়, আওয়ামী লীগের কোটায় ঢোকে নাই, মুজিব কোর্টের ওই কোর্ট দিয়ে ঢোকে নাই। কিন্তু এটা যেটা করলেন আপনি অ্যাবসলিউটলি মানে দলীয়করণ করলেন। তাহলে এই যে আমরা কথা কাজের মিলটা খুঁজে পাচ্ছি না, এই বিষয়গুলো নিয়ে তলি আহমদ মানে তার চরিত্রটা বুঝতে পারতেছেন যে এই চারপাশের লোকগুলো কিভাবে আপনার ক্ষতি করবে। বেগম জিয়াকে ডুবাইছে চারপাশের লোকগুলো, অর্থাৎ তার ছেলেকেও ডুবাবে তার চারপাশের লোকগুলো, সেটা নিয়ে তাকে ওয়ার্ন করেছেন। এবং এটা মানে পিতৃত্ব সুলভ আর কি, মানে পিতা সুলভ একটা অ্যাডভাইস আর কি। আমি মনে করি যে ওনার শুভকামনা করেই এটা কথাটা বলেছেন অলি ভাই, এবং আমি মিটিংয়ে ছিলাম। এবং উনি সবসময় প্রধানমন্ত্রী এবং জিয়া পরিবারের প্রতি খুবই কৃতজ্ঞতা এবং বলেন, এবং দেশের জন্য এই পরিবারের যে কন্ট্রিবিউশন, এটা তো আমরা সবাই এক বাক্যে স্বীকার করি আর কি। দ্বিতীয় যেটা আমি বলেছি, দেখেন ফ্যাসিবাদ তো আসলে কোনো দলের নাম না। আপনি দেখেন ফ্যাসিবাদ কিন্তু একটা খাইসলত, এটা একটা খাইসলতের চরিত্র আর কি। দেখেন বাংলাদেশে দেখবেন যে এই ফ্যাসিবাদী চরিত্র আমাদের বাবা মাদের মধ্যে আছে, অনেকে আমাদের শিক্ষকদের মধ্যে আছে। যে শিক্ষক পিটায় পড়ায় বাংলাদেশের প্রেক্ষাপটে, হ্যাঁ আপনি দেখবেন, আপনি যেহেতু ওখানে থাকেন, আমি লম্বা সময় ওখানে ছিলাম, আমি মাস্টারি, আমি টিচিং অ্যাসিস্ট্যান্ট ছিলাম স্কুল কলেজে, আমি দেখেছি ছাত্র জীবনে যে আপনি বাংলাদেশে আপনার কোনো চয়েসের মূল্য নেই। তোমাকে ডাক্তারি পড়তে হবে, তোমাকে ইঞ্জিনিয়ারিং পড়তে হবে, তোমাকে ওইটা হইতে হবে। দিন রাত দেখবেন এই যে অ্যাবিউজ, এগুলো ফ্যাসিবাদী চরিত্র, পুরো সমাজ কাঠামোর ভিতরে এই চরিত্রটা আছে। তো সেইখানে ফ্যাসিবাদ হচ্ছে খাইসলতের বিষয়।
এবং এই খাইসলতের জায়গাটাকে অ্যাড্রেস করবার জন্য আমরা জার্মানিতে দেখেছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ডিনাৎসিফিকেশন প্রোগ্রাম হাতে নেওয়া হয়েছিল, পুনর্বাসন প্রকল্প, চিন্তা থেকে এই ফ্যাসিবাদ দূর করা। এবং আমি বিভিন্ন জায়গাতে এটা প্রস্তাব দিয়েছিলাম যে মানুষকে কথা বলতে দেওয়া দরকার। আমি ইউকে, ব্রিটিশ পার্লামেন্ট এবং আমেরিকান কংগ্রেসের মডেলে গণশুনানির কথা বলেছি, মানুষকে কথা বলতে দেওয়া, কষ্ট ভেন্টিলেট করতে দেওয়া, সে কি পাচ্ছে পাচ্ছে না সেটা আলাপ পাবলিককে বলতে পারা, এবং তওবা কমিশন করা। আওয়ামী লীগের লোক যারা ফৌজদারি অপরাধ করে নাই, অ্যাক্টিভ পলিটিক্স করে নাই, ভোটার হয়তো এক দুইবার মিছিলে গেছে, সেই মানুষগুলোকে আপনি তওবা, পাবলিকলি তওবা করতে হবে যে আমি এটা ভুল কাজ করছি আর জীবনে কোনোদিন করবো না। তো এই পাবলিক স্পেসটা না দেবার কারণে যেটা হচ্ছে, আপনার রাষ্ট্রীয়ভাবে আমরা দেখতে পাচ্ছি যে ফ্যাসিবাদ বিদায় নিচ্ছে না, তার খাসলতটা বিদায় নিচ্ছে না, এবং এটার পরিবর্তনটা আমরা আমলাতন্ত্রে দেখতে পাচ্ছি না। এত বড় একটা ঘটনা ঘটে গেছে, আমাদের আমলাতন্ত্রের দিকে তাকালে মনে হচ্ছে না তার এত বড় একটা ঘটনা ঘটছে। আপনি দেখেন, আমি একটা এক্সাম্পল দিই, আপনি হয়তো কোথাও পত্রিকায় পাবেন না এই জিনিস। সালমান এফ রহমান আনিসুল হককে ভোলা থেকে গ্রেফতার করছে, নৌকায় পালায়া যাইতেছে ভারতে। আমাদেরকে কি বলা হয়েছে? বুড়িগঙ্গা তীরে দেখবেন, ঢাকায় এখানে গ্রেফতার করা হয়েছে, এটা দেখানো হয়েছে। এখন যারা গ্রেফতার করছে তারা আমারে বলছে, কোস্টগার্ডের একটা টিম, এই গ্রেফতারের সময় আপনার 3টা ব্রিফকেস ভরা ডলার পাইছে, বিদেশি টাকা। এবং এইটা তারা তো তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তখন কোস্টগার্ডের যিনি ইন্টেলিজেন্সের দায়িত্বে ছিলেন, উপরের দিকে কর্মকর্তারা ছিলেন, ওনাদের কাছে দেওয়া হয়েছে। কিন্তু মামলার কাগজে জব্দ তালিকাতে এই ডলারের কথা বলা নেই, বলা হয়েছে আরেক জায়গা থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করার 8 দিন পরে তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এই 8 দিনের ভিতরে কিন্তু অনেক নেগোসিয়েশন হয়েছে, ওই পারে পার করে দেওয়া যায় কিনা, আরো অনেক লেনদেন হয়েছে, এবং যারা ধরেছে তাদেরকে ডিসমিস করা হয়েছে ফোর্স থেকে। তাহলে অবস্থাটা দেখেন সোনার বাংলায়, যে হাসিনা চলে গেছে, বড় ক্রিমিনাল ধরেছে, আপনি তাদেরকে চাকরিচ্যুত করলেন এবং আপনি পুরো সত্য ঘটনা থেকে জাতিকে বঞ্চিত করলেন। তাহলে এটাই কি একটা ফ্যাসিবাদ না? একটা ছোট্ট ফ্যাসিবাদ, একটা ছোট্ট ঘটনা দিয়ে পুরো কাঠামোগত ভাবে। আমি পার্সোনালি জানি বিজেপির অফিসাররা আমাকে বলেছে, বিজিবির কাপড় পরায়া আওয়ামী লীগের নেতাদেরকে সীমান্তে ওই পারে পার করায় দিয়ে আসছে, বিজিবির কাপড়ে, বিজিবির গাড়িতে করে পার করায় দিয়ে আসছে ওই পারে। কারা করছে? নিশ্চয়ই অফিসারের সাথে আওয়ামী লীগের একটা পারিবারিক সম্পর্ক আছে, অন্য কোনো সম্পর্ক আছে, কোটি কোটি টাকা, হয়তো শত শত কোটি টাকার লেনদেন রয়েছে। তো এই যে কাঠামোগত ফ্যাসিবাদ, আপনি কিন্তু 15 বছর শাসন করেছে, ওরা সম্পর্ক তো থাকবেই, মানে তারা তো তাদের সেটআপেই সবকিছু করেছে। ওটাই বলছি। এবং ওই ফ্যাসিবাদ লেনদেনের ব্যাপারে তো বাংলাদেশের মানুষ খুবই, মানে যে সেক্টরে যান না কেন, লেনদেনের ব্যাপারে তো বেশিরভাগ ক্ষেত্রে নিঃসন্দেহে। কিন্তু কিছু ফ্যাসিবাদ আপনি কখনো টের পান না। যেমন ধরেন প্রশাসনে যারা ফ্যাসিবাদী কর্মকর্তা আছে, যেমন আপনি যেখানে আছেন ওখানে যাকে এখন অ্যাম্বাসেডর করা হয়েছে, আগামী কয়েকদিনের পরে যিনি জয়েন করবেন, উনি তো আওয়ামী লীগের সুবিধাভোগী লোক। তো উনি কেন ওখানে যাচ্ছেন? ওনার বাড়ি সিলেটে, আমাদের মাননীয় পররাষ্ট্র উপদেষ্টার সাথে ভালো সম্পর্ক, এছাড়া তার কোনো কারণ দেখতেছি না। আবার যে মহিলাকে আপনি ওখানে মানে খুবই বিব্রতকর অবস্থা থেকে ফেরায় নিয়ে আসলেন, যিনি হাই কমিশনার ছিলেন, উনি তো প্রফেশনাল অফিসার ছিলেন, ওনার পারফরমেন্স তো গত 1 বছরে খুব খারাপ না, আমি যতটুকু দেখলাম জানলাম। তাহলে আপনি কেন বিব্রতকর অবস্থা থেকে ফেরায় নিয়ে আসলেন? এয়ারপোর্টে গিয়ে আপনি বক্তব্য দিয়ে একটা মানুষকে, মানে একটা ডিপ্লোম্যাটকে আপনি ফেরায় নিয়ে আসবেন, আপনি ভালোভাবে ফেরায় নিয়ে আসেন। তাহলে ফ্যাসিবাদকে আপনি সরাচ্ছেন ফ্যাসিবাদ বলে সে ফ্যাসিবাদ না, আবার পুনর্বাসন করছেন এটা বলে যে সে আসলে ফ্যাসিবাদের কিছু না, সে ছিল না। আপনি ওই যে আপনার মনে থাকার কথা, এই যে আমাদের যশোরের ডিভিশনের যিনি দায়িত্ব ছিলেন, একজন মেজর জেনারেল, হাসিনার 5 হয়ে সালাম করছিল, মনে আছে আপনার? ছবিটা দেখছিলেন কিনা? সে দিব্যি মিলিটারি একাডেমিতে এনডিসিতে গিয়ে লেকচার দিচ্ছে বাংলাদেশের ভূ রাজনীতি, হাবিজাবি সবকিছুর উপর। তাহলে কাঠামোগত ভাবে যে ফ্যাসিবাদ রয়ে গেছে, এইটা দৃশ্যমান হয় শুধুমাত্র গণমাধ্যমে, বাকিগুলো কিন্তু কেউ দেখে না। কারণ গণমাধ্যমটাই শুধু আপনি দেখতেছেন প্রতিদিন কে টকশোতে আসতেছে। এখন টকশোতে যে আসতেছে, আমরা কি জোর করে টিভিতে যাই? আমাদেরকে তো দাওয়াত দেয়। এখন প্রডিউসার ঠিক করেন আজকে টকশোতে কাকে কোথায় দাওয়াত দিবেন, প্রডিউসার ঠিক করেন অথবা উপস্থাপক দুজনে মিলে ঠিক করেন আজকে কি কি বিষয় আলোচনা হবে। আমি এই যে পুরো জুলাই মাসে, জুলাই নিয়ে অলমোস্ট কোনো টকশো করিনি, আমি তো অলমোস্ট রেগুলার টকশোতে যাই, একাধিক টিভিতে যাই প্রতিদিন। তাহলে জুলাই মাস চলতেছে, আমি কোনো টকশোতে কোনো শহীদ ফ্যামিলিকে দেখি নাই। আপনি একটা জুলাইতে আপনি একটা শহীদ পরিবারের গল্প শুনবেন না, যে আসলে জুলাইতে তার অবদান, তার ছেলেটা চলে গেছে, মেয়েটা চলে গেছে, এটা খুবই অবাক হয়েছি। আপনি জুলাই নিয়ে দেখেন তো আমাদের কোনো টেলিভিশনের কোনো নাটক আছে কিনা, কোনো সিনেমা আছে কিনা, টেলিফিল্ম আছে কিনা, গান আছে কিনা, কবিতা আছে কিনা, কিছু আছে কিনা দেখেন তো। আপনি কোনো টেলিভিশনে আমি জুলাইয়ের কোনো প্রোগ্রাম আমার চোখে পড়ে নাই। তাহলে এই কে সিদ্ধান্ত নিচ্ছে? আপনি এখন কেন, আমরা তো গত বছরও দেখি নাই যে জুলাইয়ের পরিবারগুলোকে নিয়ে বা আহত নিহতদেরকে যারা হাত পা হারিয়েছে তারা কি অবস্থায় আছে, এটা কোনোদিন স্টুডিওতে এনে জানতে চাইবে সেই 2 বছরের মধ্যে? তারপরে দেখেন গত বছর কিছু কিছু প্রোগ্রাম হয়েছে, আচ্ছা, গত বছর কিছু কিছু প্রোগ্রাম হয়েছে। গত বছরের সরকারের
প্রায়োরিটি ভিন্ন ছিল। যে একটা ডুবে যাওয়া রাষ্ট্র, মানে শুধুমাত্র নাকটা ভেসে আছে, দম নিতে পারতেছে, সেই দেশটাকে একটু টেনে পারে তুলে দেওয়া যায় কিনা। ইউনূস সরকারের তো আসলে আপনার এত কিছু করবার মানে প্রায়োরিটি ছিল না। যে একটা প্লেন ভেঙে পড়ে যাচ্ছে, তাকে আপনার সেফলি ল্যান্ড করাইছে, তারপর নির্বাচিত সরকার হাতে তুলে দিচ্ছে। আপনার মনে আছে কিনা গত বছরগুলোতে বিএনপির নেতা কর্মীরা সবসময় বলতো, যখনই যে বিষয় নিয়ে কথা বলবেন, ভাই নির্বাচিত সরকার আসুক, ঠিক হয়ে যাবে। দেখবেন প্রত্যেকটা ইস্যুতে অন্তর্বর্তীকালীন সরকারে যখনই ফেল করতো, তারা বলতো নির্বাচিত সরকার আসে অর্থনীতি ভালো হয়ে যাবে, নির্বাচিত সরকার আসে ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরে আসবে, নির্বাচিত সরকার আসুক আইন শৃঙ্খলা উন্নতি হবে, নির্বাচিত সরকার আসুক আমলাতন্ত্রে ঝামেলা থাকবে না, নির্বাচিত সরকার আসুক দুদক ঠিক হয়ে যাবে। দেখবেন বারবার কিন্তু এই কথা বলছে। তো নির্বাচিত সরকার তো আসছে 5 মাস ধরে। আপনি তো দুদকের আইসাই দুদকের টিমকে ডিসমিস করে দিচ্ছেন। আপনি দুদকে এখন অ্যাপয়েন্টমেন্টই করেন নাই, মানে কারো বিরুদ্ধে এখন কোনো মানে দুর্নীতির কোনো অভিযোগই জমা হবে না, এরকম একটা অবস্থা হয়েছে আর কি। অতএব সেই জায়গায় তার প্রায়োরিটি সেটা না। অরিজিনাল যে প্রশ্ন করছে সেটা হচ্ছে গণমাধ্যমের এই ফ্যাসিবাদ আমি প্রত্যেকদিন দেখতে পাই, কারণ আমি গেস্ট সিলেকশন এবং টপিক দেখেই বুঝি যে এখানে আসলে আজকে কি মেসেজ দেওয়া হবে। কারণ আমি তো সোনার বাংলার মিডিয়ার ডিএনএ জানি তো, আমি সবার খাস চরিত্র বুঝি তো, এবং আমার থেকে পরিষ্কার করে বাংলাদেশের কোনো রাজনীতিবিদ এই কথা বলে না, কারণ আমি তো চরিত্র সবকিছু পরিষ্কার আমার আছে। এবং আমি এখনো জানি গত বছর পর্যন্ত আপনার গেস্ট তালিকায় আমাদেরকে যেন মেহমান না করা হয়, অনেক টেলিভিশনের এরকম ইনস্ট্রাকশন আছে, এবং অনেকেই ওই টেলিভিশন ইনস্ট্রাকশন ফলো করে। অনেক টিভিতে আমাদেরকে গত বছর থেকেই ডাকে না, এখন তো এই সংখ্যাটা আরো বেড়ে গেছে। অথচ দেখবেন প্রত্যেকটা টেলিভিশন চ্যানেল কিন্তু বিএনপি দখল করছে কোনো না কোনো ফর্মে, বিএনপির লোকজন ওখানে বসানো আছে, কিন্তু বসানো লোকগুলা হচ্ছে বিএনপির হচ্ছে মানে মেরিটলেস ক্রিমিনাল, ঘিলু নাই, শুধু টাকা নিচ্ছে। আমার 5 লাখ টাকা করে মাসে বেতন দিতে হবে, একটা গাড়ি, একটা ফ্ল্যাট, আর হচ্ছে বসার জায়গা দিয়ে অফিস দিতে হবে, এতেই তিনি খুশি। মিডিয়া হাউস ক্ষমতা উপভোগ করছে উপভোগ করছে। কিন্তু ওই গণমাধ্যমের নিউজ কি হচ্ছে, ভিউজ কি